তো আমাদের ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে চ্যাপ্টারটি দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর। আমরা ভেক্টর থেকে শুরু করতেছি, কিন্তু আস্তে আস্তে পুরো বই ক্লিয়ার করব। আচ্ছা, ভেক্টর শুরু করা যাক। তো আমাদের চ্যাপ্টারের হেডিং হচ্ছে ভেক্টর। নবম দশম শ্রেণীতে ভেক্টর সম্বন্ধে অনেকে হালকা পাতলা জানছো, আবার কেউ হয়তো জানো নাই। টেনশন নাই, আমরা এখানে একদম বেসিক থেকে বিস্তারিত পর্যন্ত জানবো। আমরা প্রচুর পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করব, আর থিওরিতে পড়াবই। ভেক্টর শুরু করার আগে আমাদের জানা উচিত রাশি কি জিনিস। রাশি রাশি শব্দটার সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নাও হইতে পারে। রাশি এটাকে ইংলিশে এটাকে বলা হয় কোয়ান্টিটি। কোয়ান্টিটি আচ্ছা, রাশির ডেফিনিশনটা হচ্ছে যেসব পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। সো আমরা এর ডেফিনিশনটা লিখি। পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। আচ্ছা, এখন ভৌত শব্দটার অর্থ কি? ভৌত শব্দটার অর্থ হচ্ছে ফিজিক্যাল, যা আমরা দেখতে পারি বা অনুভব করতে পারি, এগুলো হচ্ছে ভৌত। সো ভৌত বৈশিষ্ট্য কিরকম হতে পারে? যেমন দৈর্ঘ্য, আমরা দেখতে পারি একটা পদার্থের দৈর্ঘ্য কতটুকু। তারপর তাপমাত্রা, আমরা অনুভব করতে পারি কোন স্থানের তাপমাত্রা কিরূপ। এই হচ্ছে রাশি। এখন রাশি অনেক ধরনের আছে। এই রাশিগুলোর ক্লাসিফিকেশন নিয়ে এই চ্যাপ্টারটা মূলত। আচ্ছা, আমরা দেখবো কিভাবে ক্লাসিফিকেশন, রাশিগুলোর ক্লাসিফিকেশনের ভিতরে একটা হচ্ছে ভেক্টর। ওই ভেক্টরটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা। আচ্ছা, এখন নির্ভরশীলতার উপর ভিত্তি করে আবার রাশি দুই প্রকার। তাইলে আমরা কি বলতে পারি যে রাশি দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? নির্ভরশীলতার। তোমরা নোট করে আনা এগুলো সুন্দরভাবে। আমি পুরা ফিজিক্সেরই নোট করাই দেবো এইভাবে। তাহলে রাশি দুই প্রকার, কিছু ভিত্তিতে নির্ভরশীলতার উপর ভিত্তি করে। প্রথম প্রকারটা হচ্ছে মৌলিক রাশি। 19 অনেকে এটা পড়ছো। আর দ্বিতীয়টা হচ্ছে যৌগিক রাশি। আচ্ছা, মৌলিক রাশির ডেফিনেশনটা হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না সেগুলোকে আমরা মৌলিক রাশি বলি। আর যৌগিক রাশির ডেফিনেশনটা হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য অন্য রাশির প্রয়োজন হয় তাদেরকে যৌগিক রাশি বলে। তোমরা সুন্দরভাবে ডেফিনেশনটা লিখে নাও। সেটা হলো, ডেফিনেশন অতটা ইম্পর্টেন্ট না, আমি এই কারণে সাইডে শর্টে লিখে দিচ্ছি। প্রকাশের জন্য অন্য রাশি প্রয়োজন নেই। যেসব ডেফিনেশন ইম্পর্টেন্ট ওগুলো ভালোভাবে লিখে দেবো, সমস্যা নেই। প্রকাশের জন্য অন্য রাশির প্রয়োজন আছে। এখন মৌলিক রাশি আছে 7টা। নেক্সট হেডিং হচ্ছে মৌলিক রাশি 7। আচ্ছা, যৌগিক রাশি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যৌগিক বা লব্ধ, বৈধ
লব্ধ রাশি। লব্ধ শব্দটার মানে কি? প্রাপ্ত না? লব্ধ মানে আমরা যা লাভ করেছি, এটাই যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি 7টা। এই 7টা মৌলিক রাশিগুলো হচ্ছে তোমার দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আচ্ছা, এই 7টা মৌলিক রাশি মুখস্থ রাখতে হবে। কোনটা কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিব। এই লাইনে টেনশন করতে হবে না, আমরা খুব ভালোভাবে কমপ্লিট করবো ফিজিক্স। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। আচ্ছা, এগুলোর এককগুলো তোমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবা, এগুলো নিয়ে খুব বেশি টেনশনের দরকার নেই। আর যৌগিক রাশির একটা এক্সাম্পল হচ্ছে ধরো হচ্ছে যেমন বেগ। বেগ একটা যৌগিক রাশি। তোমরা 9 10 দেখে আসছো বেগ সমান সমান কি? সরণ ভাগ সময়। তাহলে তোমার বেগের জন্য দুইটা রাশির প্রয়োজন হচ্ছে, এক হচ্ছে সরণ আর একটা হচ্ছে সময়। যেহেতু দুইটা রাশির প্রয়োজন হচ্ছে, তাই বেগ হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। এই হচ্ছে আমাদের মোটামুটি মৌলিক আর যৌগিক রাশির কনসেপ্ট। এগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে জানার জন্য জানলাম। এখান থেকে একটা এমসিকিউ আসছে এর আগে, এই কারণে দেখাই দিলাম। এমসিকিউটা এরকম ছিল যে নিচের কোনটি লব্ধ রাশি। ওইখানে অপশনে 3টা ছিল মৌলিক রাশি আর একটা ছিল যৌগিক রাশি। ওইটা আর করালাম না এমসিকিউটা। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে এতক্ষণ আমরা দেখলাম যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। আচ্ছা, আর কোনো কিছুর উপর ভিত্তি করে কি রাশিকে শ্রেণীবিভাগ করা যায়? হ্যাঁ যায়, সেটা হচ্ছে দিক। দিকের উপর ভিত্তি করে রাশির আবার শ্রেণীবিভাগ করা যায়। যে কিছু রাশি আছে যেগুলো প্রকাশের জন্য আমাদের দিকের কোনো প্রয়োজন নেই, আবার কিছু রাশি আছে যেগুলো প্রকাশের জন্য আমাদের দিকের প্রয়োজন। এই দিকের প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা এখন রাশিগুলো শ্রেণীবিভাগ দেখবো। দিকের উপর ভিত্তি করে আমরা রাশিগুলোকে টেনসর র্যাঙ্ক দ্বারা শ্রেণী বিভাগ করি। আচ্ছা, এখন আমাদের কাছে একটা নতুন শব্দ পাইলাম, সেটা হচ্ছে টেনসর র্যাঙ্ক। এটা আবার কি জিনিস? এইটা নিয়ে আমাদের অত ডিটেলস জানার দরকার নেই, আমরা যেটুকু দরকার ওইটুকু জানবো। তাহলে টেনসর র্যাঙ্ক কি জিনিস এটা আমি দেখাচ্ছি। এটা ম্যাথমেটিক্স এর একটা টপিক, টেনসর। সেই টেনসরের আবার র্যাঙ্ক বা ক্রম থাকে। হ্যাঁ, টেনসর র্যাঙ্ক হচ্ছে, এটা ডেফিনিশনটা এরকম যে কোন রাশিকে প্রকাশের জন্য যতগুলো দিকের প্রয়োজন হয়। তাহলে টেনসর র্যাঙ্ক কি হচ্ছে? কোন রাশিকে প্রকাশের জন্য যতগুলো দিকের প্রয়োজন হয়।
ধরো কোন রাশিকে প্রকাশের জন্য যদি একটা দিকের প্রয়োজন হয়, তাহলে তার টেন্সর র্যাঙ্ক হবে 1। দুইটা দিকের প্রয়োজন হলে তার টেন্সর র্যাঙ্ক হবে 2। যেমন ধরো তাহলে টেন্সর র্যাঙ্ক কত কত দেখলাম আমরা, টেন্সর র্যাঙ্ক 1 হইতে পারে, 2 হইতে পারে। আচ্ছা, টেন্সর র্যাঙ্ক তাহলে তো 0 হইতে পারে, পারে। টেন্সর র্যাঙ্ক 1 হইতে পারে, 2 হইতে পারে, 3, 4, 5 এরকম হইতে পারে টেন্সর র্যাঙ্ক, যে কটা দিকের প্রয়োজন আর কি। আচ্ছা, যাদের টেন্সর র্যাঙ্ক 0, তাহলে তাদের কয়টা দিকের প্রয়োজন? 0টা দিকের প্রয়োজন। 0টা দিকের প্রয়োজন অর্থাৎ কোনো দিকেরই প্রয়োজন না। এরকম রাশি কি আছে? হ্যাঁ আছে অবশ্যই। যেমন আমাদের ভর একটা রাশি যার টেন্সর র্যাঙ্ক 0। তোমার কোনো বস্তুর ভর প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না কখনো। তাইলে যাদের টেন্সর র্যাঙ্ক 0 এদের আমরা নাম দিছি স্কেলার রাশি। স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, বাংলা এইভাবে লেখে, দন্ত ছয় লয়কার স্কেলার। যাদের টেন্সর র্যাঙ্ক 1 তাদেরকে প্রকাশের জন্য একটা দিকের প্রয়োজন হয়, আর এই ধরনের রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। এই তো আমরা ভেক্টর শব্দটার সাথে কেবলমাত্র পরিচিত হইলাম, ভেক্টর রাশি। আর 2, 3, 4, 5 এগুলা নিয়ে আমাদের কোনো পড়াশোনা নাই, সিলেবাসে নাই। এদেরকে নর্মালি হায়ার অর্ডার টেন্সর বলা হয়, হায়ার অর্ডার টেন্সরস। এগুলোর ওইভাবে নাম নাই পপুলার কোনো, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে স্কেলার আর ভেক্টর নিয়ে। আচ্ছা, এখন স্কেলার আর স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে হচ্ছে তোমার কয়টা দিকের প্রয়োজন? 0টা। আর ভেক্টর রাশির ক্ষেত্রে একটা। আচ্ছা, একটা এক্সাম্পল লেখা রাখতে পারো যে সেকেন্ড অর্ডার, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন স্কেলার রাশির এক্সাম্পল হচ্ছে ভর, একটা এক্সাম্পল লেখাইলাম, হ্যাঁ। আর ভেক্টর রাশির এক্সাম্পল একটা লেখাচ্ছে, যেটা হচ্ছে ধরো বেগ। আচ্ছা, আর যেমন এইটার একটা এক্সাম্পল দেখাচ্ছি যাদের টেন্সর র্যাঙ্ক 2, সেটা হচ্ছে পীড়ন বিকৃতি, স্ট্রেস স্ট্রেইন এগুলা। স্ট্রেস হচ্ছে পীড়ন আর বিকৃতি হচ্ছে স্ট্রেইন, এবার ইংরেজি এগুলা। তাহলে পীড়ন আর বিকৃতি হচ্ছে আমাদের কেমন রাশি? ভেক্টর না, স্কেলার না, এদের টেন্সর র্যাঙ্ক হচ্ছে 2। এরা পুরোপুরি অন্য একটা রাশি। কেউ যদি বলে যে পীড়ন কি রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি, বলবো যে একটাও না, পীড়নের টেন্সর র্যাঙ্ক 2, বিকৃতিরও সেম। এই দুইটা লেখাইলাম কারণ এই দুইটা হচ্ছে আমাদের বইয়ে আছে, এই জন্য হচ্ছে এই দুইটা আমাদের জানা দরকার। আচ্ছা, আর এগুলা কোনটা কোন রাশি, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন অধ্যায়গুলো যখন পড়বো, নতুন নতুন রাশির সাথে পরিচয় হবো, তখন আমি তোমাদেরকে ওটা বুঝাই দেবো যে এটা ভেক্টর নাকি স্কেলার নাকি অন্য কিছু, মানে টেন্সর র্যাঙ্ক 2 না 3, দরকার পড়লে আমি দেখাই দিব। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি লেখা কি দেখা যাচ্ছে? যেসব ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মানে যথেষ্ট, কোনো দিক উল্লেখের প্রয়োজন
নেই কে তাদেরকে স্কেলার রাশি বলে। আচ্ছা, স্কেলার রাশি কোনগুলো, এগুলোর এক্সাম্পল হাজার হাজার রাশি আছে স্কেলার, আমাদের সবগুলো তো দরকার নেই, মানে রাশি তো অনেকগুলো, তাই না? আমরা এখনই মুখস্থ করার এটা কিছুই না যে এটা এটা স্কেলার রাশি, এটা এটা ভেক্টর রাশি। আমরা ফিজিক্স পড়তেছি, আমরা মুখস্থ করতে আসি নাই। আমরা এমনি যেগুলো মনে রাখবে, তোমার এটা মনে রাখার মতো কিছুই না, তখন যখন তুমি 15 চ্যাপ্টার পড়বে এমনি তোমার মনে থাকবে ওগুলো। ওই যে ছন্দ দিয়া ভবে সব কি কি ছন্দ আছে উল্টাপাল্টা ছন্দ দিয়া মুখস্থ করাইলো কোনো টিচার, খুব ভালো, আহা হা কি মজা, ওগুলোর কোনো দরকার নেই। আমরা এমনিতেই দু একটা দেখি, যেমন ভর আমাদের স্কেলার রাশি, সময় আমাদের স্কেলার রাশি, তারপর তাপমাত্রা স্কেলার রাশি, জানলাম আর কি, আস্তে আস্তে আরো জানবো সবসময়। এখন ভেক্টর রাশি, ভেক্টর রাশির ডেফিনেশনটা হচ্ছে যে সব ভৌত রাশি প্রকাশের জন্য শুধু, আমরা এতক্ষণ তো সংজ্ঞা বলেই দিতে পারতেছি, শুধু মানই যথেষ্ট না, একটি মাত্র দিকের প্রয়োজন। কারণ আমরা দেখলাম যে ভেক্টরের টেন্সর র্যাঙ্ক অন, শুধু মানই যথেষ্ট নয়, একটি দিক উল্লেখের প্রয়োজন তাদের ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশির এক্সাম্পল হচ্ছে, যেমন হচ্ছে বেগ, সরণ, ত্বরণ, যেগুলো তোমরা এর আগে দেখে আসছো, এগুলোর ভিতর থেকে এক্সাম্পল দিচ্ছি, নতুন কোনো রাশির এক্সাম্পল দিয়ে ভয় পাওয়া দিচ্ছি না। তাহলে এই হচ্ছে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশির মোটামুটি একটা সংজ্ঞা। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে দূরত্ব স্কেলার রাশি হলো সরণ ভেক্টর রাশি, এগুলোর হচ্ছে কেন এটার ব্যাখ্যা আমরা দেখব পরে। তারপর দ্রুতি স্কেলার রাশি হলো বেগ ভেক্টর রাশি। যাই হোক, এগুলো নিয়ে আমাদের মানে মুখস্থ করার কিছু না, বিষয়টা আমরা আস্তে আস্তে শিখবো। ফিজিক্সে আমরা যতবারই কম মুখস্থ করবো, বুঝছো? ম্যাথ আর কেমিস্ট্রিতে অলরেডি অনেক বেশি পড়া, অনেক বেশি সূত্র। আমরা ফিজিক্স এমন ভাবে শিখবো যে মানে সবচেয়ে কম সংখ্যক সূত্র আমরা ফিজিক্সে পড়বো। একটা সূত্র দিয়ে কিভাবে অধিক ম্যাথ করা যায় আমরা এগুলো দেখবো, কিভাবে সূত্র প্রতিপাদন গুলো করা হয় এটাও শিখবো। আচ্ছা, নেক্সট হেডিং দাও, সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর ভেক্টর রাশির পার্থক্য। হেডিংটা দিয়ে নাও। স্কেলার ভেক্টর, তাহলে আমাদের টপিক হচ্ছে কি স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য। আচ্ছা, স্কেলার রাশির কি শুধু মান আছে, ভেক্টর রাশির কি মান ও দিক উভয়ই আছে। আমি কিন্তু অনেক গরিব মানুষ, এই কারণে দেখছি আমার মার্কারেও ঠিকঠাক কালি নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ডে পড়াচ্ছি।
আমার তো স্মার্ট বোর্ডও নাই। আচ্ছা, স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ আমরা তো এর আগে শিখছি, তাই না? স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব বীজগাণিতিক নিয়মে হয়। তাহলে বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। আর এটার কি বীজ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ হয় না। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ হয় হচ্ছে ভেক্টর নিয়মে, আর ভেক্টর রাশির ভাগ হয় না। ভেক্টর রাশির ভাগ হয় না। কেন হয় না এটার ব্যাখ্যা আমরা পরে জানতে পারবো, আপাতত মনে রাখো যে ভেক্টর রাশির ভাগ হয় না। আচ্ছা, একটা স্কেলার রাশির পরিবর্তন করা যায় শুধুমাত্র মানের পরিবর্তন করে, কারণ আছেই শুধু মান। যার মান আছে তার তো শুধু মানের পরিবর্তনই হবে, তাই না? যেমন ডাবল মিনিং হচ্ছে শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। আমার তো আর হচ্ছে ডিজিটাল বোর্ড নাই, আমার স্লাইড হচ্ছে আমার খাতায়, আমার স্লাইড। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো সুন্দর করে নোট করে নাও। আর এটা হচ্ছে, যেহেতু ভেক্টর রাশির দুইটা জিনিস আছে, সেহেতু দুইটার যে কোনো একটা পরিবর্তন করলে হবে, মান অথবা দিক, অথবা উভয়, অথবা উভয়ের পরিবর্তনই পরিবর্তিত হয়, বর্তনেই পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। আচ্ছা, দুটি স্কেলার রাশির, দুটি স্কেলার রাশির যে কোনো একটির পরিবর্তন নেই, সরি, দুটি স্কেলার রাশির যে কোনো একটির মান শূন্য হলেই এদের গুণফল শূন্য হয়। দুটি স্কেলার রাশির যে কোনো একটির যে কোনো একটির মান শূন্য হলেই এদের গুণফল শূন্য হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এরকম না। ধরো দুইটা ভেক্টর আছে, দুইটার কোনোটার মানই শূন্য না, তাহলে এদের গুণফল শূন্য অসম্ভব। কোনোটির মানই শূন্য, এগুলো সবগুলোরই ব্যাখ্যা আমরা পরবর্তীতে জানতে পারবো। নয় এরূপ দুটি ভেক্টরের গুণফল শূন্য হওয়া সম্ভব। কোনটির মানই শূন্য নয়, এরূপ দুটি ভেক্টরের গুণফল শূন্য হওয়া সম্ভব। আচ্ছা, আমরা দুইটা যদি ভেক্টর স্কেলার রাশি গুণ করি, ধরো একটা স্কেলার রাশি ধরো 3 আর একটা 5, 3 আর 5 গুণ করলে কত হবে? 15। তাহলে 15, 3 যদি আমাদের স্কেলার হয়, 5 স্কেলার হয়, 15 আমাদের স্কেলার। তার মানে কি দুইটা স্কেলার রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশি। তাহলে এটা আমরা লিখতে পারি দুটি
স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে এরকম না, এটার কারণও আমরা পরবর্তীতেই দেখব। কারণ তোমরা ভাবতেছো ভাই পরবর্তীতে দেখবো, তো এখন লেখাচ্ছেন কেন? বাট এটা হচ্ছে এক্সামে আসে আর কি, ভেক্টর ও স্কেলার রাশি পার্থক্য লিখো, ওই জন্য আর কি পড়াই দিলাম। দুটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর বা স্কেলার, যদি ভেক্টর রাশি গুণফল ভেক্টর বা স্কেলার উভয়ই হতে পারে, উভয়ই হতে পারে। এই ছিল ভেক্টর আর স্কেলারের ভিতরে পার্থক্য। আচ্ছা, সবাই এগুলো নোট করে নাও সুন্দর করে। আমাদের যা যা লাগবে আমরা তাই পড়াবো, আর আমি অন্তত অ্যাডভান্স টপিক বেশি পড়াবো, স্পেশালি ধরো আইআইটির কোশ্চেন গুলা, হার্ড হার্ড ম্যাথ গুলা, উদ্ভাসের কনসেপ্ট বুকের ম্যাথ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ। আর আমাদের এখানে আমি যে লেকচার গুলো নেবো এগুলো বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফোকাসড হবে, মেডিকেল ফোকাসড কম, ইঞ্জিনিয়ারিং ফোকাসড বেশি। আর কেউ যদি একাডেমিকের জন্য পড়তে চাও অবশ্যই, একাডেমিক তো সব সেমই। এখন আমরা একটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে তো কালি নাই, দূরত্ব স্কেলার রাশি সরণ ভেক্টর রাশি ব্যাখ্যা কর। দূরত্ব স্কেলার রাশি সরণ ভেক্টর রাশি, এটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এখন দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস, তাই না? এটা আমাদের জানা উচিত। তাহলে দূরত্ব বলতে আমরা বুঝাই সেটা হচ্ছে প্রকৃত পক্ষে অতিক্রান্ত পথ। দূরত্ব হচ্ছে প্রকৃত পক্ষে অতিক্রান্ত পথ। ধরো এই পয়েন্ট থেকে আমি এই পথে এই পয়েন্টে গেছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই পুরো লাইনটার যে লেন্থ বা দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দূরত্ব, যেটা হচ্ছে স্কেলার রাশি। কিন্তু সরণ এরকম না। সরণ জিনিসটা হলো সর্বনিম্ন দূরত্ব। সেটা হচ্ছে এখান থেকে এটা সর্বনিম্ন দূরত্বটা কিছুটা, এটা এবি, এই লেন্থটা, এটা হচ্ছে আমাদের সরণ, যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে হয়। এই হচ্ছে তোমার সরণ ও দূরত্বের ভিতরে পার্থক্য। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের দূরত্ব, আর এই সোজা লাইনটা হচ্ছে আমাদের সরণ। সরণের জন্য দেখো দিক উল্লেখ করা আছে, যে এ থেকে বি এর দিকে। কিন্তু দূরত্ব দেখছো, তুমি যেই দিক থেকে ঘুরতে, দিকের উপর ম্যাটার করতেছে না, তুমি কোন দিকে ঘুরো কিছু না, কিন্তু সরণ দিকের উপর নির্ভর করে। এই যে দেখছো, এই দিক থেকে এই দিকে। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি না যে সরণ লেস দ্যান ইকুয়াল টু দূরত্ব। আচ্ছা, দূরত্ব আর সরণ, সরণ সর্বদা দূরত্ব থেকে কম অথবা সমান। তাহলে সরণ কখন দূরত্বের সমান হবে? যখন পথটা সরলরৈখিক হবে। যদি এ থেকে বি তে এই ব্যক্তি সরলরৈখিক পথেই যাইতো,
তাইলে তার সরণ আর দূরত্ব উভয় সেম হইতো। এখন আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে দ্রুত সরণ রিলেটেড। সেটা হচ্ছে কোনো ব্যক্তি প্রথমে 8 কিলোমিটার অথবা 7 কিলোমিটার ও সর্বশেষ 5 কিলোমিটার পথ অতিক্রম করলে সরণ দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ম্যাথটা খুব একটা কঠিন না, অনেকে হয়তো পারবা, 19 করে আসছো, তাও একবার করাই দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা, প্রথমে 8 কিলোমিটার অথবা 7 কিলোমিটার, সর্বশেষ 5 কিলোমিটার, তাইলে দূরত্ব কত হবে? দূরত্ব দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। 8+7+5 কিলোমিটার বা 20 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এখন এখানে সরণ কত? দূরত্ব তো আমরা ইজিলি নির্ণয় করতে পারতেছি। সরণ কিভাবে নির্ণয় করতে হয়? সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। ধরো যদি লোকটা হচ্ছে তোমার এখান থেকে শুরু করে এখানে গেল, তারপর ধরো এখানে গেল, তারপর এখানে গেল, ধরো এটা 8, এটা 7, এটা 5, তাহলে সরণ এটা হবে। এখন কথা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে গেছে এগুলো কি কোশ্চেন উল্লেখ করা আছে? কোথাও কি বলা আছে যে সরল রৈখিক ভাবে বা একই দিকে গেছে? কিছুই বলা নেই, কোনো দিকেরই উল্লেখ নেই। তাহলে কি আমরা সরণ নির্ণয় করতে পারবো? না, সরণ নির্ণয় করতে পারবো না। তাইলে আমরা বলতে পারি এখানে সরণ নির্ণয় সম্ভব নয়, কারণ দিকের কোনো উল্লেখ নেই। কারণ মান দেওয়া থাকলেও দিক অনুপস্থিত। আচ্ছা, যেহেতু সরণ ভেক্টর রাশি, তাই সরণ নির্ণয় করার জন্য আমাদের মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন। যেহেতু এখানে হচ্ছে দিক উল্লেখ নেই, তাই আমরা হচ্ছে সরণ নির্ণয় করতে পারতেছি না। এখন এইরকমই আরেকটা ম্যাথ আমরা দেখবো। সেটা হচ্ছে কোনো ব্যক্তি উত্তর দিকে, এখানে বলা আছে কোনো ব্যক্তি উত্তরে 8 কিলোমিটার, অতঃপর এখানে বলা হচ্ছে দক্ষিণে, এই ম্যাথটাও আলাদাভাবে তুলে নাও, ও সর্বশেষ পশ্চিমে 5 কিলোমিটার পথ অতিক্রম করলে সরণ দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এইবার যেহেতু দিকের উল্লেখ আছে সেহেতু আশা করি আমরা নির্ণয় করতে পারবো। তাইলে এখন আমাদের দূরত্ব তো এটাই, অতিক্রান্ত পথ। এখন সরণ নির্ণয় করার জন্য আমরা হচ্ছে দিকগুলো আগে সুন্দরভাবে আর্ট করে নিতে পারি। সেটা হচ্ছে এটা আমাদের উত্তর দিক হইলে এটা হয় আমাদের দক্ষিণ দিক, এটা আমাদের পশ্চিম দিক হইলে এটা আমাদের হয় পূর্ব দিক। আচ্ছা, প্রথমে উত্তরে 8 কিলোমিটার ধরলাম, এখান থেকে 8 কিলোমিটার এদিকে গেল, অতঃপর দক্ষিণে 7 কিলোমিটার, দক্ষিণ কোন দিক? এদিকে। আবার এখান থেকে এই দিকে হচ্ছে 7 কিলোমিটার ব্যাক করলো, সর্বশেষ পশ্চিমে 5 কিলোমিটার, পশ্চিম এদিকে 5 কিলোমিটার। আচ্ছা, এই পুরোটুক কত? 8, এইটুকু 7, আর এইটুকু 5, এইটুকু 1। আচ্ছা, এখন তাহলে আমার সরণ কোনটুকু হবে? এইটুকু হবে সরণ, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। অতিক্রান্ত সর্বনিম্ন দূরত্বটাই তো সরণ, তাই না? আচ্ছা,
তাইলে আমরা সরণ বের করার জন্য এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, সরণ এস, সরণকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি সরণ এস সমান সমান স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বা স্কোয়ার রুট 26 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই রিলেটেড আরো একটা ম্যাথ করি, ম্যাথটা সবাই তুলে নাও, সলিউশনটা তুলে নাও। ম্যাথটা হচ্ছে এমন, একটি 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ 2 বার অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? আচ্ছা, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ, ধরো এটা আমাদের একটা বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ 5। আচ্ছা, ধরলাম এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, 2 বার অতিক্রম, মানে একবার এইভাবে রাউন্ড দিয়ে আসা আবার এখানে আসছে, এই পুরো পথটা হচ্ছে 2 বার অতিক্রম করছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্ব কত হবে? দূরত্ব ডি সমান, আচ্ছা পরিধিটা 2 বার অতিক্রম করছে না, তাহলে এটাকে আমরা বলতে পারি না 2 ইন্টু 2 পাই আর বা 20 পাই মিটার, শেষ, 22 বার 20 পাই মিটার। আচ্ছা, সরণ কত হবে? আশা করি তোমরা অনেকেই বুঝতে পারতেছো যে সরণ কত হবে। দেখো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে যতটাই ঘুরি না কেন, আবার এই বিন্দুতে ফেরত আসলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব 0, কারণ আমরা ওই বিন্দুতেই ব্যাক আসছি। তাহলে সরণ এস সমান 0 মিটার। এটা হচ্ছে এটা সলিউশন। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু মডিফাই করে এরকম করলাম, একটি 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ 2.5 বার অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব কত? 2.5 বার বলতে বোঝানো হচ্ছে আর কি, 2টা পূর্ণ ঘূর্ণন আর একটা হচ্ছে অর্ধেক। ধরো এখান থেকে যাত্রা শুরু করলে 2টা পূর্ণ ঘূর্ণন দেওয়ার পরে এখানে আসছে, তাহলে এইবার অতিক্রান্ত দূরত্ব কত হবে? জাস্ট তেমন কিছুই না, এখানে একটা চেঞ্জ আসবে, 2.5 ইন্টু 2 পাই আর, তাহলে কত হচ্ছে 25 পাই আর, 25 পাই আর পার মিটার। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 25 পাই মিটার। আচ্ছা, এবার সরণ কত হবে? দেখো, 2.5 বার ঘুরে আসলে কি, একবার ঘুরে আসলে এই বিন্দুতে, 2 বার ঘুরলেও এই বিন্দুতে, 2.5 বার ঘুরলে এই বিন্দুতে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের সরণ। তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে? ব্যাসের সমান, তাহলে 2 আর বা 10 মিটার। এই হচ্ছে আমাদের সরণ। এই হচ্ছে দূরত্ব আর সরণ রিলেটেড ছোটখাটো ম্যাথ। এখান থেকে 19 ম্যাথ আসে তেমন এখন খুব একটা আসে না, এমসিকিউ আসলে আসতে পারে তোমাদের। আমি যেহেতু একদম বেসিক থেকে পড়াচ্ছি, তাই এই ম্যাথগুলো আর কি করাচ্ছি। যাদের ফিজিক্সের বেসিকের সমস্যা, কোনো সমস্যা নেই, আমরা একদম বেসিক থেকে শুরু করে আইডির কোশ্চেন গুলো সলভ করবো। আচ্ছা, এখন নেক্সট যে টপিকটা পড়বো সেটা হেডিং দাও সাইন অফ ভেক্টরস বা ভেক্টর চিহ্ন।
সাইন অফ ভেক্টরস বা ভেক্টর চিহ্ন। ভেক্টরকে কোন কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা আমরা দেখব। আচ্ছা, ভেক্টরকে মূলত দুই ভাবে প্রকাশ করা হয় বইয়ে। এক হচ্ছে প্রথমত হচ্ছে অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা হচ্ছে কিভাবে প্রকাশ করে এটা আমরা দেখি। অক্ষর দ্বারা, আচ্ছা, অক্ষর দ্বারা ভেক্টরকে সাধারণত চার ভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে, অথবা বোল্ডেড। ধরো আমার কোনো একটা ভেক্টর যেটার নাম এ, তাহলে আমরা হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এর উপরে অ্যারো, এর উপরে বার, অথবা নিচে বার, অথবা বোল্ডেড এ। আচ্ছা, এই তিনটা সাধারণত হাতে লেখার সময় প্রকাশ করা হয়। হাতে লেখার ক্ষেত্রে, যেহেতু বোল্ডেড তোমার হাতে লেখার ক্ষেত্রে ঝামেলা হবে বারবার খাতায় বোল্ড করা, ওইটা হচ্ছে আমরা ইউজ করি না, আমরা এগুলো ইউজ করি। তার ভিতরে সবচেয়ে বেশি ইউজ হয় এইটা, আমরা বেশিরভাগ জায়গায় দেখবো এটা ইউজ করতেছি। আর এইটা যেটা, সেটা হচ্ছে আমাদের ইউজ করা হয় ছাপানোর ক্ষেত্রে, প্রেসে, মানে বইয়ে যখন আমরা ছাপাই তখন তো টাইপরাইটার থাকে, টাইপরাইটার দিয়ে ছাপানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ওইখানে তো আর অত ঝামেলা হয় না ছাপানোর ক্ষেত্রে। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এমনি তো তোমরা জানতে পারতাম, বাট তাও জানাই দিচ্ছি। আচ্ছা, তাহলে ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়। আর কোন ভেক্টরের মানকে যদি প্রকাশ করা হয়, মান প্রকাশের জন্য এগুলার সাথে জাস্ট একটা মড চিহ্ন দিতে হয়। ধরো হচ্ছে এইটা দিবা, বা এইটা দিবা, বা এইটা দিবা, বা নর্মালি এ। এটা কি বোল্ডেড এ, এটা হচ্ছে নর্মাল এ। এগুলো হচ্ছে ভেক্টরের মান প্রকাশ করা হচ্ছে মডুলাস দ্বারা, বোঝা হচ্ছে যে জাস্ট ভেক্টরের মানগুলা, মানে যেই স্কেলার কোয়ান্টিটিটা থাকে ভেক্টরটার সাথে। আচ্ছা, তাহলে ভেক্টর প্রকাশের প্রথম পদ্ধতি দেখলাম, সেটা হচ্ছে অক্ষর দ্বারা। ভেক্টর প্রকাশের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জ্যামিতিক ভাবে বা চিত্রের মাধ্যমে বা গ্রাফিক্যালি প্রকাশ করা যায় ভেক্টরকে। সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে অথবা গ্রাফিক্যালি অথবা জ্যামিতিক ভাবে, অনেকভাবে, অথবা এটাকে বলা যায় যে সরলরেখা দ্বারা, সরলরেখা দ্বারা। হ্যাঁ? আচ্ছা, তাহলে এইটা কিভাবে, ধরো আমার একটা ভেক্টর আছে, ধরো যেমন আমরা জানি সরণ একটা ভেক্টর, আমার এটা হচ্ছে দিক, এই দিকটা কি আমার পূর্ব দিক। আমি বললাম যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা কি আমার সরণ হয়ে গেল না? কারণ আমি দূরত্ব হচ্ছে 10 মিটার, দিক হচ্ছে 30 ডিগ্রি, আমি দিকও বলে দিচ্ছি, মানও বলে দিচ্ছি, তাহলে এটা একটা ভেক্টর। এই যে আমরা অ্যারো চিহ্ন দ্বারা এইভাবে প্রকাশ করতে পারি। এই এইটাই হচ্ছে আমার এই যে সরলরেখা দ্বারা বা জ্যামিতিক ভাবে বা চিত্রের মাধ্যমে বা গ্রাফিক্যালি, এগুলাকে এক একজন এক এক নামে ডাকে। আচ্ছা, এখন এই যে অ্যারোটা আমরা আর্ট করলাম, এই অ্যারোটার এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু বা আদি বিন্দু, ইংরেজিতে বলে ইনিশিয়াল পয়েন্ট। এই শেষ বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। ইনিশিয়াল পয়েন্ট বা এটার আরেকটা নাম আছে টেইল পয়েন্ট। শীর্ষবিন্দু বা শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্ট বা হেড পয়েন্ট, এক একটা এক নাম, এগুলা যত ইম্পর্টেন্ট এই নামগুলা, জাস্ট
জানার জন্য আর কি। এখন এখানে একটা বিষয় আছে, ধরো এই দৈর্ঘ্যটাই অ্যারোটার যে দৈর্ঘ্যটা হবে এটা হচ্ছে মূল ভেক্টরের সাথে আনুপাতিক হারে নিতে হবে। নোট করে সবাই লেখা দাও। এটা হচ্ছে তীরের দৈর্ঘ্য মূল ভেক্টরের সাথে আনুপাতিক হারে নিতে হবে এবং তীরের দিক হবে মূল ভেক্টরের দিকে। তীরের দৈর্ঘ্য মূল ভেক্টরের সাথে আনুপাতিক হারে নিতে হবে এবং তীরের দিক হবে মূল ভেক্টরের দিকে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা মিশাইলাম। ধরো আমার যদি বলা থাকে যে একটা ভেক্টর আছে যেটার মান হচ্ছে 10 মিটার, আর একটা ভেক্টর আছে যেটার মান 5 মিটার। আমি এইভাবে আর্ট করলাম, এটা কি আমার আর্ট করা ঠিক হয়েছে? হয়নি। কারণ দেখো আমি 10 মিটারটা 5 মিটারটার দৈর্ঘ্য সেম নিছি না। কি বললাম যে ভেক্টরের দৈর্ঘ্য মূল ভেক্টরের সাথে আনুপাতিক হারে নিতে হবে। 10 মিটারটার দৈর্ঘ্য যদি আমি 10 সেন্টিমিটার নিয়ে থাকি তাহলে 5 মিটারটার দৈর্ঘ্যের অর্ধেক নিতে হবে না, 5 সেন্টিমিটারের মতো নিতে হবে। এখন নিয়ে আমার এটা ঠিক হবে যখন আমি এইটুকু আর্ট করলাম। এখন এটা হচ্ছে 5 মিটার ভ্যালিড। যদিও খাতায় অতটা এফেক্ট করে না, তাও হচ্ছে কিছু একটা আইডিয়া করে আর্ট করার চেষ্টা করবা খাতায় যখন আর্ট করবা। অতটাও ভুল ধরবে না এগুলোর জন্য টিচাররা, কিন্তু এটা হচ্ছে তোমার নিয়ম আর কি। আচ্ছা, এখন একটা টপিক পড়ে, এগুলো সব খুচরা টপিক আর কি, বেসিক, যেগুলো ভেক্টর পড়া শুরু করার আগে আমাদের জানা দরকার। অনেকে এগুলো হচ্ছে পড়ায়, আবার অনেকে পড়ায় না, ডাইরেক্ট ম্যাথ শুরু করে, বাট এগুলো জানাই দিচ্ছে আর কি, বেসিক যাতে স্ট্রং হয়। নেক্সট হেডিং হচ্ছে ভেক্টর ডিসপ্লেসমেন্ট বা ভেক্টর প্রতিস্থাপন। ভেক্টর ডিসপ্লেসমেন্ট বা ভেক্টর প্রতিস্থাপন। আচ্ছা, ভেক্টর ডিসপ্লেসমেন্ট বা ভেক্টর প্রতিস্থাপন কি বলে সেটা হলো কোন ভেক্টরকে, লিখে নাও, নোট ডাউন করো সবাই, কোন ভেক্টরকে এর মান ও দিক অপরিবর্তিত রেখে প্রতিস্থাপন করা যায়। কি বললাম? কোন ভেক্টরকে এর মান ও দিক অপরিবর্তিত রেখে প্রতিস্থাপন করা যায়। এটা মানে কি? ধরো আমার একটা ভেক্টর আছে, এইটা, এটার মান হচ্ছে 10, দিক হচ্ছে ধরো এক্স অক্ষের সাথে এটা আছে 60 ডিগ্রিতে। এখন আমি এই ভেক্টরটাকে প্রতিস্থাপন করতে যাচ্ছি। মান ও দিক অপরিবর্তিত রাখতে হবে, মানে কি আমার এক্স অক্ষের সাথে এটার কোণ চেঞ্জ করা যাবে না, আবার মানও চেঞ্জ করা যাবে না। ধরো আমি এই ভেক্টরটাকে তুইলা আমি এখানে নিলাম, তাইলে আমি এইখানে সেম ভাবে আমার এই অ্যাঙ্গেলেই একটা ভেক্টর নিতে হবে যার মান হবে 10 এবং দিক ওই যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি। এই আর কি, মানে একটা ভেক্টরকে আরেকটা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আর্ট করা যায়, ধরো হচ্ছে সরানো যায় আর কি, প্রতিস্থাপন করা যায়। এগুলোর ব্যবহার আমরা পরবর্তীতে দেখবো যে আমি কিভাবে ভেক্টর প্রতিস্থাপন করতেছি। জাস্ট এটা মনে রাখবা যে তুমি এই কোণটা চেঞ্জ করবা না আর এই দৈর্ঘ্যটা চেঞ্জ করবা না, না করে একটা ভেক্টরকে সরায়া তুমি যে কোনো জায়গায় আর্ট করতে পারবা, আর একটা ভেক্টরের পাশে নিয়ে আর্ট করতে পারবা। ভেক্টর যোগের ক্ষেত্রে আমাদের এগুলোর হেল্প লাগবে।
এখন যে টপিকটা পড়বো সেটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। এই টপিকটা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। আহ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে থিটা বা আলফা দ্বারা প্রকাশ করা হয়, বা তুমি অন্য কিছু নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে থিটা বা আলফা দ্বারা প্রকাশ করা হয় আমাদের বইগুলোতে। আচ্ছা, এখন এটার যে নিয়মটা সেটা লেখা নাও। সেটা হচ্ছে কোন বিন্দুতে কোন বিন্দুতে দুটি ভেক্টর থাকলে তাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন এরা ওই বিন্দু হতে বহির্গামী, বা বহির্গামী ইংলিশ হচ্ছে কি আউটওয়ার্ড, বহির্গামী হয়। অতঃপর এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণটি হবে নির্ণেয় কোণ। তাহলে কি বলছে, কোন বিন্দুতে দুটি ভেক্টর থাকলে তাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন এরা ওই বিন্দুতে বহির্গামী হয়, অথবা এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণটি হবে নির্ণয় কোণ। ধরো আমার একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা ভেক্টর আছে, এটা একটা, এটা একটা, এটা এ, এটা বি। তাহলে এখানে এই দুইটার মধ্যবর্তী কোণ কোনটা? এখানে কিন্তু কোণ দুইটা, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে এখানে এদের মধ্যবর্তী কোণ হবে এইটা, কারণ কি এটা ক্ষুদ্রতর কোণ। আচ্ছা ভালো, আরেকটা এক্সাম্পল দেখি। এইটা একটা, এইটা একটা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন এখানেও দুইটা কোণ আছে, এটা একটা, এটা একটা। এখন এদের মধ্যবর্তী কোণ কোনটা হবে? এটাকে আমরা এদের মধ্যবর্তী কোণ হিসেবে বিবেচনা করবো, কারণ এটাও ক্ষুদ্রতর কোণ। তাহলে এটাও আলফা, এটাও আলফা। আচ্ছা, আরো এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। এখন মধ্যবর্তী কোণ কোনটা? অনেকে বলবো যে ভাই এইটা আমার মধ্যবর্তী কোণ, কারণ এটা হচ্ছে ক্ষুদ্রতর। যারা এটা বলবো তারা ভুল, কারণ আমাদেরকে ওই যে বলা আছে এমন ভাবে সাজাতে হবে যেন এরা ওই বিন্দুতে বহির্গামী হয়। এখানে দেখো এর আগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে বহির্গামী ছিল, এই বিন্দুতে বহির্গামী। কিন্তু এইখানে ভেক্টর দুইটা যে বিন্দুতে সংযুক্ত, এরা কি বহির্গামী? এই বি ভেক্টর বহির্গামী, কিন্তু এ ভেক্টর কি বহির্গামী? না, এ ভেক্টর হচ্ছে অন্তর্গামী, মানে এই বিন্দুতে ঢুকতেছে, কিন্তু বি ভেক্টরটা এই বিন্দু থেকে বের হচ্ছে। তাহলে এ ভেক্টরকে বহির্গামী করবো, ওই যে এর আগে দেখলাম ভেক্টর প্রতিস্থাপন। তাহলে এই ভেক্টরটাকে প্রতিস্থাপন করে এই বিন্দুতে আনবো। এই বিন্দুতে আনার জন্য কি করতে হবে? এই অক্ষের সাথে কোণ ঠিক রাখা লাগবে, আর এই দৈর্ঘ্যটা সেম রাখা লাগবে। ধরলাম যে কোণটা ঠিক রেখে আমি এখানে স্থাপন করছি। তাইলে এখন আমরা মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারবো, তাই না? এটা হচ্ছে আমার এ ভেক্টরটা। তাহলে এখন ক্ষুদ্রতর কোণ কোনটা? এইটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় কোণ। এই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কাহিনী আর কি। আচ্ছা, আশা করি এরপর থেকে কারো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে ঝামেলা হবে না।
এই বিষয় এই রিলেটেড একটা ম্যাথ করাই, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ম্যাথটা হচ্ছে এরকম। এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে সিক্স, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। বলা হচ্ছে এ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হট। এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তাহলে আমাদের প্রথম শর্ত কি, এদেরকে হচ্ছে এমন করতে হবে যাতে এই বিন্দুতে এরা বহির্গামী হয়। তাহলে এদেরকে বহির্গামী করব, করার জন্য এই বিন্দু এটা হচ্ছে এটাকে এক্সটেন্ড করতে হবে, এরকম আছে না, এটাকে আমরা এক্সটেন্ড করলাম এইদিকে, এটাকে আমরা এইদিকে এক্সটেন্ড করে নিলাম। হ্যাঁ, এটা আমার এ ভেক্টরটা, এটা আমার বি ভেক্টরটা। এখন এই কোণটা কত দেওয়া আছে 60। হ্যাঁ, যেহেতু এই দুইটা হচ্ছে আমার বিপরীত কোণ, এটা হবে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত আসতেছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, ও বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে অনেকের মাথায় কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলোর অনেকের কনফিউশন আছে, অনেক টিচার এগুলোর ভুল ব্যাখ্যা দেয়, ইভেন অনেকে জানেও না এটা কি, এই বিষয় নিয়ে। তোমাদেরকে দুই একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে প্রথমত, কেউ তোমাকে কোশ্চেন করতেই পারে, তড়িৎ প্রবাহ কি রাশি, ভেক্টর নাকি স্কেলার, এরকম কোশ্চেন আসতেই পারে, বা তোমার মাথায় এরকম কোশ্চেন জেনারেট হইতেই পারে। আচ্ছা, এবার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। ধরো আমার এটা একটা ওয়্যার, এই ওয়্যারের ভিতর থেকে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি করি, এরকম একটা অ্যারো দিয়ে নিই না, যে এই দিক থেকে এই দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাইলে তড়িৎ প্রবাহ কি রাশি, ভেক্টর রাশি। এটাই হওয়া উচিত না, যেহেতু মান আছে দিক আছে, কিন্তু তড়িৎ প্রবাহ আসলে ভেক্টর রাশি না। আমরা তাইলে অ্যারো কেন দিচ্ছি, তাহলে তো ভাই তড়িৎ প্রবাহ তো দিক আছে, আমরা সবাই জানি যে তড়িৎ প্রবাহ দিক থাকে, কারণ চার্জ একদিক থেকে আরেক দিকে যায়, তড়িৎ প্রবাহ একদিক থেকে আরেক দিকে হয়। তাও কেন তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। আচ্ছা, এটা ব্যাখ্যাটা তোমাকে দিচ্ছি আমি। তড়িৎ প্রবাহের যেটা হচ্ছে ডেফিনেশন বা হচ্ছে যেটা সূত্র, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, বা এটা না বুঝলে অনেকে এটা বোঝার চেষ্টা করবা ডেল কিউ বাই ডেল টি, বা এটাও যদি না বুঝো তাহলে এটা বোঝার চেষ্টা করবা কিউ বাই টি, মানে হচ্ছে আধান ভাগ সময়। এগুলো কি জিনিস পরবর্তীতে তোমরা জানতে পারবা। এই ডেলটা অনেকেই জানো, বাট ডি কিউ ডিটি এগুলো হচ্ছে ক্যালকুলাসের টপিক, পরবর্তীতে আমি পড়াবো। অন্তত কিউ বাই টি তো বুঝো, যে কোনো তারের প্রস্থচ্ছেদের ভিতর থেকে, ধরো এটা আমার একটা তার, এই প্রস্থচ্ছেদের ভিতর থেকে, এটা একটা প্রস্থচ্ছেদ, এই দিকে আধান প্রবাহিত হচ্ছে না, ইলেকট্রন এদিক থেকে এদিকে ধরে যাচ্ছে একক সময়। ধরো আমি বললাম যে 10 সেকেন্ডে এখান থেকে 10টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাইলে কিউ হচ্ছে কি 10টা ইলেকট্রনের আধান, 10 ইন্টু 1. একটা ইলেকট্রন আধান কত, 1.6 × 10⁻⁹ ওইটা, ভাগ নিচের সময় কত, 10 সেকেন্ড বলছে যেহেতু 10, তাইলে যত আসবে তত অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ। তাইলে তড়িৎ প্রবাহের মানটা তো আমরা এইভাবে বের করতেছি। এখন দিকের কাহিনী কি, আসলে আমরা এখানে যে অ্যারোটা দেই, এটা মূলত আমরা এই যে ইলেকট্রনের দিক প্রকাশ করার জন্য করি। ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটার জন্য। এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের দিক না। তড়িৎ প্রবাহের এই অ্যারো দ্বারা বোঝাচ্ছে যে এইখানে চার্জগুলো আসতেছে। যদি তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি হইতো, তাইলে ভেক্টরের সব ল মানতো। যেমন ধরো আমার এরকম দুইটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর 5, এদিকে একটা ভেক্টর 5। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করলে এদের যোগফলটা হবে এইদিকে কিছু একটা, যা হচ্ছে 10, যা হচ্ছে 5, 10-এর 10-এর থেকে ছোট যে মানটা। কিন্তু
তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যদি এরকম করি, ধরো হচ্ছে এটা একটা তার, এই তার থেকে যদি 10 এম্পিয়ার যায়, এটার থেকে 5 এম্পিয়ার বের হবে, এটার থেকেও 5 এম্পিয়ার বের হবে। এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখব যে এই মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চেঞ্জ হইলে এদের লব্ধি মানে যোগফলের মানটা চেঞ্জ হয়। কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমি তারগুলাকে যদি এইভাবে না রেখা, ধরো আমি তারগুলাকে, এই তারটাকে আমি যদি এইরকমও করে দিই, তাও এটার ভিতর থেকে 5 এম্পিয়ারই তড়িৎ প্রবাহিত হবে। তাইলে তো আমরা জানতে পারলাম কি তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের স্কেলার রাশি, কোনো ভেক্টর রাশি না। কারণ তড়িৎ প্রবাহটা হচ্ছে যে মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করতেছে না, আর ভেক্টর হচ্ছে ভেক্টরের লব্ধি বা যোগফল যেটা, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। আচ্ছা, এরপর আরেকটা পপুলার কোশ্চেন, সেটা হচ্ছে ক্ষেত্রফল কি রাশি? ক্ষেত্রফল কি রাশি? অনেকেই বলবে যে ক্ষেত্রফল ভেক্টর রাশি। না, ক্ষেত্রফল স্কেলার রাশি। কিন্তু কিছু ম্যাথ করার সময় আমরা ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে নেই, মানে ক্ষেত্রফল ভেক্টর বলে আমরা একটা জিনিস চিনব, ওইটা হিসাব করি ম্যাথের হিসাবে সুবিধার্থে। কিছু ক্যালকুলেশনের জন্য পদার্থবিজ্ঞানে আমরা হচ্ছে ক্ষেত্রফলকে ভেক্টর নিয়ে আনি, ওইটাকে বলা হয় ক্ষেত্রফল ভেক্টর। আর ক্ষেত্রফল স্কেলার রাশি। ক্ষেত্রফল আর ক্ষেত্রফল ভেক্টর আলাদা জিনিস। ধরো আমার এটা একটা কোনো সারফেস, তাহলে এটার ক্ষেত্রফল আছে। আচ্ছা, এই ধরো এটার ক্ষেত্রফলটা এ, তাহলে এটার ক্ষেত্রফল ভেক্টরটা হবে এরকম। এই বরাবর আমরা একটা একক ভেক্টর নেই, একক ভেক্টর কি জিনিস পরে দেখবো, সমস্যা নাই। তাহলে ক্ষেত্রফল ভেক্টর সমান এটার একক ভেক্টর নিয়ে এই যে এটা দিকটা নিয়ে নিলাম আর কি। দিকের কাহিনী এগুলা তোমরা এখন নাও বুঝতে পারো, পরবর্তীতে বুঝবা। ক্ষেত্রফল ভেক্টর সমান ক্ষেত্রফল গুণন একক ভেক্টর। আর ক্ষেত্রফল ভেক্টরের দিক হয় তল বরাবর বাইরের দিকে বা ভিতর দিকে। ধরো এই বোর্ডটার ক্ষেত্রফল আমি যদি 5 মিটার বলি, হ্যাঁ, আর এই বরাবর যদি আমি হচ্ছে এক্স, ধরো হচ্ছে ওয়াই অক্ষ বললাম, তাইলে এইটার বোর্ডের ক্ষেত্রফল বললাম কত, 5 মিটার স্কোয়ার। আর তাহলে ক্ষেত্রফলের দিক কোন দিক হবে, এই বরাবর বাইরের দিকে না? ক্ষেত্রফলের দিক হয় তল বরাবর বাইরের দিকে। তাহলে এইটার কি তল, এটা বাইরের দিক কোনটা, এই দিক। তাহলে 5 মিটার স্কোয়ার। আর এই দিকটার নাম তুমি যেই দিক দিবা, ধরো আমি এই দিকটার নাম দিলাম ওয়াই অক্ষ বললাম না, তাইলে এই বরাবর হবে একটা জে ক্যাপ। ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ হয়, এটাও পরে আমরা জানবো, আপাতত এটা হচ্ছে বুঝে রাখো। তবে মনে রাখবা যে ক্ষেত্রফল স্কেলার রাশি, এটা ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাখ্যা। এরপরে একটা পপুলার কোশ্চেন আসে, চাপ কি রাশি? চাপ কি রাশি? চাপও স্কেলার রাশি। চাপকে অনেকে ভাবে যে হচ্ছে ভেক্টর রাশি, কারণ পি ইকুয়ালস টু এফ বাই এ। ফোর্স যেহেতু ভেক্টর রাশি, তাই অনেকে ভাবে চাপও ভেক্টর রাশি হবে, কারণ এখানে ফোর্স আছে। তাহলে এরকম হচ্ছে ভেক্টর হওয়া উচিত। এটা ভেক্টর হইলে, এটা যেহেতু স্কেলার, তাহলে কোনো ভেক্টরকে কোনো স্কেলার দ্বারা ভাগ দিলে ওইটা ভেক্টরই থাকে, তাইলে হচ্ছে চাপও ভেক্টর। কিন্তু না, চাপ স্কেলার রাশি। এটার ব্যাখ্যা দিচ্ছি। চাপের ক্ষেত্রে আমরা হয় কি, আমাদের দিকটা আগে থেকে ডিটারমাইন করা থাকে যে কোন দিকে হবে বলটা, কোন দিকের বলটা কাউন্ট করবো। ধরো আমার এটা একটা ওয়াল, এই ওয়ালে আমি এইভাবে একটা বল প্রয়োগ করলাম, যেটার মান এফ, এই কোণটা হচ্ছে আমার থিটা। হ্যাঁ, তাইলে এখন আমরা যখন চাপ হিসাব করি, তখন আমরা করি কি, তলের সাথে লম্ব বরাবর যেইটুকু বল প্রযুক্ত হচ্ছে ওইটা কাউন্ট করি। এটা এইখানে দুই ধরনের বল প্রযুক্ত আছে, তলের সাথে লম্ব বরাবর একটা, আর একটা হচ্ছে তল বরাবর। এই তলের সাথে লম্ব বরাবরের বলটা হবে, এটা থিটা হলে এটা থিটা, এফ সাইন থিটা, আর এটা হবে এফ কস থিটা। ধরো এখানে আমরা একক ক্ষেত্রফলের উপরে, এইটা হচ্ছে এ ক্ষেত্রফল, এই এ ক্ষেত্রফলের উপরে এফ বল প্রয়োগ করছি। তাহলে এখানে আমরা যদি চাপের হিসাব করি, চাপ পি সমান আমরা হিসাব করতে হবে আমাদের এফ সাইন থিটা। এফ এর মানটা পুরোটা নেওয়া যাবে না, জাস্ট এফ সাইন থিটাটা নিতে হবে, ভাগ এটার এরিয়াটা এ।
চাপের ক্ষেত্রে আমাদের দিক আগে থেকে ফিক্স থাকে যে বলের কোন দিকের মানটা আমরা নিব। এই কারণে হচ্ছে তোমার চাপ স্কেলার রাশি, চাপ কোনো ভেক্টর রাশি না। তাইলে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ, যেটা অনেকে ভেক্টর ভাবে কারণ অ্যারো চিহ্ন দেওয়া হয়, তাও হচ্ছে তড়িৎ প্রবাহ কি রাশি, স্কেলার রাশি। তারপর কি দেখলাম, ক্ষেত্রফল, এটাও অনেকে ভেক্টর ভাবে কিন্তু ক্ষেত্রফল আমার স্কেলার রাশি। আবার চাপ, চাপও অনেকে ভেক্টর ভাবে কারণ হচ্ছে এখানে এফ এটা ভেক্টর, তাহলে পিও তো ভেক্টর হওয়া উচিত, কিন্তু না, চাপও আমাদের স্কেলার রাশি। এগুলো নিয়ে আর কোনো কনফিউশন হবে না আশা করি। এখন আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে চাপের ম্যাথ। বলা হচ্ছে কোনো উলম্ব তলে 20 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলে চাপ কত। আচ্ছা, উলম্ব তল বলতে এরকম কোনো উলম্ব তল। এখন উলম্ব তলে আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, বা এইভাবেও তো হতে পারে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, এখন এইভাবে 20 হোক আর এইভাবে 20 হোক, আমাদের দুইটার অ্যান্সার সেমই আসবে। সেটা হচ্ছে তাহলে আমরা কি জানি, প্রেসার সমান সমান কি, ফোর্স আপন এরিয়া। আচ্ছা, আমরা চাপের সংজ্ঞা থেকে কি জানি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এখানে এই বলটা লম্ব উপাংশ, মানে এই তলের সাথে লম্ব, এই আনুভূমিক উপাংশটা কত। উভয় ক্ষেত্রে আমরা জানি যে এটা আনুভূমিক উপাংশটা আসবে 20 cos 30। তাইলে এখানে আসতেছে এফ ইকুয়ালস টু 20 cos 30 ভাগ এরিয়াও 20। তাহলে cos 30 এর মান কত, √3/2 প্যাসকেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।